আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কনসেপ্ট, নেচার, ইম্পর্টেন্স অ্যান্ড দি প্রসেস অফ রিসার্চ এই টপিক নিয়ে কথা বলবো। তো এটি রিসার্চের একেবারে শুরু এলিমেন্টারি একটি ক্লাস। আশা করছি যারা রিসার্চ নিয়ে সমস্যায় আছেন তাদের জন্য এই ক্লাসটি খুব হ্যান্ডি হিসেবে দেখা দেবে। আর যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের মূল ক্লাসে। তাহলে শুরুতে দেখে নেওয়া যাক আজকে আমাদের ক্লাসে কি কি থাকবে এই ভিডিওতে। নাম্বার 1, কনসেপ্ট অফ রিসার্চ, অর্থাৎ এডুকেশনাল রিসার্চ আমাদের কি হবে, আমরা এডুকেশন নিয়ে আলোচনা করব। এডুকেশনে কী কী রিসার্চ হয় সেগুলো নিয়ে সেই উদ্দেশ্যে এই ক্লাসটি। নাম্বার 2, এইম অ্যান্ড অবজেক্টিভ অফ রিসার্চ। নাম্বার 3, importance of research. Number 4, steps of research. Number 5, criteria of a good research. তাহলে আমরা দেখি what is a good research. Number 1, to become research literate. অর্থাৎ আমরা এই রিসার্চ সম্পর্কে শিক্ষিত হয়ে উঠব। আমরা এর ক খ গ ঘ থেকে শুরু করে যা আছে এলিমেন্টারি সেই বিষয়গুলি আমরা জানব। বিকজ উই লিভ ইন এ সোসাইটি দ্যাটস ড্রিভেন বাই রিসার্চ, অর্থাৎ আমরা এমন একটি সমাজে আছি যেখানে সব কিছু রিসার্চ করে বের করা হয়। আর যদি আপনি রিসার্চ করে বের করেন তাহলে সেটি কিন্তু আপনার অথেন্টিক। নাহলে কিন্তু আমরা মানুষের মুখ থেকে অনেক কথা শুনি, তাহলে কার কথাটি সঠিক সেটা আপনি কীভাবে বের করবেন? সেটি কিন্তু রিসার্চ করে বের করতে হয় এবং অথেন্টিক রিসার্চ হতে হবে। তাহলে সেই অথেন্টিক রিসার্চ কি, সেটি আমাদের আজকের ক্লাস। টু ইমপ্রুভ ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, অর্থাৎ আপনি বিভিন্নভাবে একটি তথ্যকে আপনি বিভিন্নভাবে চিন্তা করবেন। একটি কথা বলা আছে, বিহারীলাল চক্রবর্তী তিনি বলেছেন, কবিরা দেখেছে তারে নেশার নয়নে, যোগীরা দেখেছে তারে যোগের সাধনে। তাহলে আপনি একটি বিষয়কে বিভিন্নভাবে চিন্তা করবেন, এটিকে বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। নাম্বার 4, টু লার্ন হাউ টু রিড অ্যান্ড ক্রিটিক্যালি ইভ্যালুয়েট পাবলিশড রিসার্চ, অর্থাৎ আপনি শিখবেন কিভাবে পড়তে হয় এবং পড়ে সেটাকে ক্রিটিক্যালি কিভাবে মূল্যায়ন করবেন। এবং পাবলিশ রিসার্চ হবে যেটি ইভ্যালুয়েট পাবলিশ রিসার্চ, এবং বিভিন্ন ধরনের রিসার্চ অলরেডি হয়ে গেছে সেটিকে আপনি কিভাবে দেখবেন সেটি আপনি শিখবেন। নাম্বার 5, টু লার্ন হাউ টু ডিজাইন অ্যান্ড কন্ডাক্ট রিসার্চ ইন কেস দি নিড অ্যারাইজেস ওয়ান ডে, অর্থাৎ যখন আপনার কোনো একদিন সময় আসবে বা আসতে পারে যে যখন আপনি নিজে রিসার্চ করবেন, আপনি একটি কেস স্টাডি করবেন, সেটি আপনি কিভাবে ডিজাইন করবেন, কন্ডাক্ট করবেন, কিভাবে সেটি শেষ করবেন, স্ট্রাকচার করবেন, এমন একদিন চলে আসতে পারে। তো ধরুন আপনি আপনার মেয়ের জন্য একটি পাত্র দেখছেন, তাহলে সেটি আপনি কিভাবে করবেন? তাহলে মেয়ের জন্য একটি পাত্র চলে এসেছে, আপনি কি এমনি দিয়ে দিবেন? রিসার্চ করবেন না, একটু গবেষণা করবেন না? 10 জন মানুষ ভালো বলল, আসলে ছেলেটি খারাপ, এবং 10 জন লোক খারাপ বলল, আসলে ছেলেটি ভালো, তাহলে আপনি কিভাবে বের করবেন? এর জন্য একটি প্রসেস বা রিসার্চ আপনার অবশ্যই জানতে হবে। এই টাইপের অনেক কিছু। জনসন অ্যান্ড ক্রিস্টেনসেন 2010 পেজ নাম্বার 4, এরকম রেফারেন্স আমরা দিয়েছি। তো এই বিষয়গুলি আমি নিয়েছি আমার শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা ভার্সিটির, তিনি এখন পিএইচডি করছেন, সহায়তায় এই ভিডিওটি আজকে করা। ওনার এই ইনফরমেশন, ওনার সাহায্য না পেলে এই ভিডিওটা বা এই ইনফরমেশন পাওয়া সম্ভব হতো না। তাহলে রোল অফ ইনফরমেশন ইন আওয়ার লাইফ, তাহলে আমাদের জীবনে তথ্যের ভূমিকাটা কি? আমরা একটু আগেই বললাম, আপনার মেয়ে যদি আপনি বিয়ে দিতে চাচ্ছেন, তথ্য আপনাকে অবশ্যই নিতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে একটি চাকরি নেবেন সেটিরও কিন্তু আপনি তথ্য নিয়ে নেন। আপনাকে যারা নেবে তারাও কিন্তু আপনার তথ্য নিয়ে নিচ্ছে। তো বর্তমান জীবন কিন্তু যাচ্ছে ইনফরমেশনের উপরে। নাম্বার 1, দি রোল ইজ ইনহিয়ারেন্ট অ্যান্ড অবভিয়াস, তাহলে এটি অবশ্যই আপনাকে করতে হবে। সেটি বলা হচ্ছে, ইন আওয়ার সোসাইটি অ্যাজ ডিফারেন্ট রোল প্লেয়ার্স, আমাদের সমাজে বিভিন্নভাবে এরকম ভূমিকা রাখতে হয়। সেগুলো কি এখানে বলা হচ্ছে, অ্যাজ ফর এক্সাম্পল অ্যাজ ফ্যামিলি মেম্বার, যেটি আমি একটু আগে বললাম, অ্যাডমিনিস্ট্রেটর, প্যারেন্ট, স্টুডেন্ট। এই যে বাবার কথা আমি বললাম, বাবা মার কথা, সেটি কিন্তু এখানে চলে এসেছে স্টুডেন্ট হিসেবে, টিচার হিসেবে, সার্ভিস হোল্ডার হিসেবে, কাউন্সিলর হিসেবে।
We constantly need and seek information and gain knowledge to accomplish our job. আমরা যে যেখানে আছি না কেন আমাদেরকে সবারই আমাদের তথ্য নিতে হয় এবং উপযুক্ত তথ্য নিয়ে সেটিকে বিশ্লেষণ করতে হয়। সেটি হচ্ছে আমাদের তথ্যের গুরুত্ব। তাহলে আমরা এই যে দৈনন্দিন জীবনে নলেজ নেওয়ার জন্য কিভাবে আমরা সেই ইনফরমেশনগুলো নেব, আমাদের প্রয়োজনে সেই ইনফরমেশনগুলিকে কিভাবে নেব? how people learn about the world around them, অর্থাৎ মানুষ কিভাবে তাদের আশেপাশ থেকে জ্ঞান নিচ্ছে, and gain knowledge, এবং তারা কিভাবে জ্ঞানী হচ্ছে। individual uses different sources for seeking information, অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তথ্য নিচ্ছে। they can be grouped, অর্থাৎ তারা বিভিন্নভাবে গ্রুপ আকারেও নিতে পারে। using experience, অর্থাৎ নাম্বার 1 কি বলছে, নলেজ কামস ফ্রম এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু আমাদের জ্ঞান কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে আসে। known as empiricism, অর্থাৎ এটিকে বলা হচ্ছে empiricism, দ্যাট ইজ এক্সপিরিয়েন্সিং থ্রু অবজারভেশন। আমরা দেখেও কিন্তু আমাদের অভিজ্ঞতাটা নেই। অ্যাজ ফর এক্সাম্পল কলিগস, ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুকে দেখে, আমার কলিগকে দেখেও আমি অভিজ্ঞতা নেই। সে কি ভালো কাজ করলো, সে কি অভিজ্ঞতাটা নিল, তিক্ত অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, তার কি কাজের পারফরমেন্স, সেটি কিন্তু আমরা এইভাবে অবজারভেশন করে নিয়ে তারপর এক্সপেরিমেন্ট, আমরা এক্সপেরিমেন্ট করি। শেয়ারিং অ্যান্ড কনসাল্টিং উইথ আদার্স এক্সপার্টস, রিভিউইং বুকস, আর্টিকেলস, ট্রেডিশনাল প্র্যাকটিসেস, ইনটিউশন। তো এগুলি গেল কিভাবে আমরা অভিজ্ঞতা নেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে। ইউজিং লজিক্যাল রিজনিং, অর্থাৎ আমরা যুক্তিতর্কের মাধ্যমে যাই। নলেজ কামস ফ্রম থটস অ্যান্ড রিজনিং, অর্থাৎ নলেজ আমাদের চিন্তা এবং যুক্তির মাধ্যমে আসে। নোন অ্যাজ র্যাশনালিজম, এটিকে বলা হচ্ছে কি, যুক্তিতর্কের মাধ্যমে আপনি যেটা নিচ্ছেন সেটিকে বলা হচ্ছে র্যাশনালিজম। টু ফর্মস অফ রিজনিং, অর্থাৎ দুটি এখানে উপায় হচ্ছে রিজনিংয়ের, সেটি হচ্ছে কি, যুক্তি আপনি কিভাবে নেবেন। একটি হচ্ছে ইন্ডাকটিভ এবং একটি হচ্ছে ডিডাকটিভ, অর্থাৎ একটি হচ্ছে আপনি অভিজ্ঞতা, পর্যবেক্ষণ অথবা অবজারভেশন, এগুলির মাধ্যমে আপনি দেখতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার যুক্তি, তর্ক, গণিত, পর্যবেক্ষণ নয়, আপনার তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, এগুলোর মাধ্যমে। সেগুলি আমরা বিস্তারিত আলাপ করব পরবর্তী স্লাইডগুলিতে। নাম্বার 3, ইউজিং সায়েন্টিফিক অ্যাপ্রোচ, অর্থাৎ রিসার্চ, এটিকে বলা হচ্ছে এই যে রিসার্চ, যেটি সায়েন্টিফিক, কম্বাইন্স অবজারভেশন অর এম্পিরিসিজম অ্যান্ড র্যাশনালিজম, অর্থাৎ এর মধ্যে সবই থাকবে, আপনার অবজারভেশন থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, আপনার এখানে যুক্তিতর্ক সব থাকবে। ইনফরমেশন ইজ রিলায়েবল অ্যান্ড অ্যাকিউরেট, অর্থাৎ এখানে ইনফরমেশনটা হতে হবে রিলায়েবল এবং অ্যাকুরেট। আমরা বলেছিলাম যে রিজনিং কয় ধরনের, সেগুলি আমরা দেখিয়ে দিচ্ছি 2 ধরনের ওয়েজ অফ রিজনিং। নাম্বার 1 ডিডাকটিভ রিজনিং এবং নাম্বার 2 ইন্ডাকটিভ রিজনিং। অর্থাৎ ডিডাকটিভ হচ্ছে কি, আপনি এখানে যুক্তিতর্কের মাধ্যমে আপনি তথ্য উপাত্তের মাধ্যমে এটি করবেন। আর নাম্বার 2 হচ্ছে আপনি এটিকে অভিজ্ঞতার ভিত্তিতে, পর্যবেক্ষণের ভিত্তিতে, আপনি বছরের পর বছর দেখে আসলেন যে সূর্য আমাদের পূর্ব দিকে উদিত হচ্ছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে এটিকে আপনি বলে দিলেন যে না, বিষয়টি এরকমই। আবার অন্য দিক থেকে আপনি অনেকগুলো তথ্য নিলেন, আপনি বিষয়টি জানেন না, তারপর এটিকে পর্যবেক্ষণ করে, এটিকে হিসাব নিকাশ করে আপনি একটি চূড়ান্ত রেজাল্ট দিয়ে দিলেন। এ হচ্ছে 2 ধরনের, সেটি এখানে বলা হচ্ছে। এখন আমরা এই রিসার্চটা কি, এটার কনসেপ্টটা কীরকম, আমরা সেটি নিয়ে একটু কথা বলবো। কনসেপচুয়ালাইজিং রিসার্চ, অর্থাৎ রিসার্চটাকে যদি আমরা ভাঙি, সেটি হচ্ছে কি, প্রিফিক্সের প্লাস সার্চ, আমাদের যে রুট ওয়ার্ড সার্চ, এর সাথে প্রিফিক্স যোগ হচ্ছে। তো মানে হচ্ছে পুনরায় সংযোজন করা বা পুনরায় রিসার্চ করা, পুনরায় সার্চ করা, আপনি আবার খুঁজবেন। তাহলে একটি বিষয় গবেষণা করা হয়ে গেছে, এর মধ্যে ভুল ত্রুটি কী আছে, আবার নতুন কি যোগ করা যায়, সেটি আপনি আবার খুঁজবেন, এটি হচ্ছে রিসার্চ। তাহলে এখানে কি বলা হচ্ছে, হচ্ছে একটি প্রিফিক্স এবং সার্চ হচ্ছে আপনার গো থ্রু, লুক থ্রু, আপনি আরেকবার দেখবেন।
আপনি আরেকবার খুঁজবেন বা করবেন। ইট ইজ ইউজ টু ইন্ডিকেট দি মিনিং টু ডু অ্যাগেন, অর্থাৎ মানে আরেকবার করো, যেটা আমি বলছিলাম এটি নতুন করে করো, আরেকবার করো, ফ্রেশ করে করো, এটি এখানে বলা হচ্ছে। গো ওভার থরলি টু লুক সামথিং অর এক্সামিন টু ফাইন্ড এনিথিং কনসিলড, অর্থাৎ কিছু যদি করার থাকে, নতুন কিছু যদি সুযোগ থাকে সেটি আবার করে দেখাও। এখানে এই যে নিচে দেখুন ফিউ সিনোনিমস, অর্থাৎ এই রিসার্চের কিছু সমার্থক শব্দ এখানে রয়েছে। সেগুলি হচ্ছে কি রিসার্চার, ইনভেস্টিগেশন তদন্ত করা, ইনকোয়ারি করা, স্টাডি করা। আমি এটাকে আরেকবার পড়লাম। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট অফ রিসার্চ। তাহলে এই সায়েন্টিফিক মেথড অফ ইনকোয়ারি এটি কি? নাম্বার 1, আইডেন্টিফাইং অ্যান্ড ডিফাইনিং এ প্রবলেম, অর্থাৎ আমরা একটি প্রবলেম আইডেন্টিফাই করলাম, প্রথমে একটি টপিক বের করে আনলাম, কি আমার চোখে পড়েছে, কি এখানে দোষ ত্রুটি রয়েছে বা নতুন কি সুবিধা দেওয়া যায়, সেই বিষয়ে আমরা একটি প্রবলেম বের করে দিলাম। দ্যাট ডিফাইন্স দি গোল অফ ওয়ান্স কোয়েস্ট, অর্থাৎ আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, আমার যে চাওয়া সেটি হচ্ছে এটা। নাম্বার 2, ফর্মুলেটিং এ হাইপোথিসিস দ্যাট ইজ টেস্টেড বেসড অন ডাটা, ইট কনফার্মড রিজলভস দি প্রবলেম, অর্থাৎ যেই প্রবলেমটা আমি দাঁড় করালাম যে এখানে এই বিষয়গুলি কম রয়েছে, এই সুবিধাগুলো এখানে আছে, আমি সেগুলি দিলাম ডাটার মাধ্যমে, কনফার্মেশন মাধ্যমে, সমাধানের মাধ্যমে। নাম্বার 3, গ্যাদারিং ডাটা রিলেভেন্ট টু দি হাইপোথিসিস। তো এই যে আমার কনসেপ্টটা রয়েছে, এর মধ্যে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি তার মধ্যে আপনি ডাটা কালেক্ট করবেন, ডাটা আপনি এখানে সংযোজন করবেন। অ্যান্ড অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং দি ডেটা, অর্থাৎ এই যে ডেটাগুলি, তথ্যপত্র আপনি আনলেন, এটিকে আপনি অ্যানালাইজ করবেন, বিশ্লেষণ করবেন এবং এটিকে আপনি ব্যাখ্যা দেবেন। To see whether they support the hypothesis and resolve the question that initiated the research, অর্থাৎ আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে, যদি আমি সাধারণ ক্ষেত্রে ধরি যে বাংলাদেশে এই জামের ক্ষেত্রে আমাদের মেট্রো রেলটা একটি বিরাট ভূমিকা পালন করছে, তাহলে এটি আপনি কিভাবে প্রমাণ করবেন? রাস্তার বিভিন্ন যারা পথচারী আছে, যারা ভ্রমণ করছে, তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। আর আপনি নিলে কতজন মানুষ উঠতে পারে, কতজন মানুষ এটি ব্যবহার করতে পারে, এতে কি সুবিধা হবে, সেগুলি আপনি অভিজ্ঞতার মাধ্যমে, আমরা যে একটু আগে বললাম ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ প্রসেস, অভিজ্ঞতা নিলেন, তারপর আপনি তথ্য নিলেন, তাদের কাছে কোয়েশ্চেন করলেন, এগুলির মাধ্যমে আপনি এই তথ্যগুলি নিয়ে নিলেন। তাহলে এটি শেষে আপনি অ্যানালাইসিস করবেন যে এটি আদৌ আমাদের জনগণের কোনো সুবিধা দেবে কিনা, বা দিলে কতটুকু দেবে বা দেবে না, সেটি আমরা দাঁড় করিয়ে দেব, এটি আপনি দাঁড় করাবেন। সেটি এখানে বলা হচ্ছে ড্রয়িং কনক্লুশন। তো কি আসছে সেটি আমি এই যে একটু আগে বললাম, যদি না আসে না বলবেন, হ্যাঁ আসে হ্যাঁ বলবেন, সেটি একটি কনক্লুশনের মাধ্যমে আমরা দিয়ে দেব, সেটি এখানে বলা হচ্ছে। তো দিস স্টেপস প্রোভাইড দি ফাউন্ডেশন অফ রিসার্চ, অর্থাৎ এই যে স্টেপসগুলো আমরা বললাম, এর মাধ্যমে কিন্তু আমাদের রিসার্চের একটি ভিত্তি গড়ে উঠলো। কনসেপচুয়ালাইজিং রিসার্চ, অর্থাৎ এর ডেফিনেশনগুলি কী কী, আমাদের ক্রিটিক্স, আমাদের জ্ঞানী ব্যক্তিগণ কী বলেছেন এই সম্পর্কে। এক্সপ্লোরিং নিউ ডেফিনেশনস, এ ভ্যারাইটি অফ ডেফিনেশনস আর অ্যাভেলেবল ইন দ্য লিটারেচার, ফিউ অফ দেম আর অ্যাভেলেবল হিয়ার, অর্থাৎ এখানে অনেক ধরনের ডেফিনেশন আছে, আমরা কিছু ক্রিটিক্সের কিছু ডেফিনেশন যা আছে সেগুলি আমরা তুলে ধরলাম। নাম্বার 1, research is a systematic process of collecting, analyzing and interpreting information or data in order to increase our understanding of a phenomenon about which we are interested or concerned, অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে আমরা আগ্রহী অথবা যে বিষয় নিয়ে আমরা চিন্তিত, সেই যে আমরা প্রবলেম দিলাম, সেই বিষয় নিয়ে আমরা কি করব,
রিসার্চ করব। রিসার্চ ইজ এ সিস্টেমেটিক প্রসেস। একটি সিস্টেম স্ট্রাকচার্ড একটি সিস্টেম আছে, একটি সিস্টেমেটিক প্রসেস যার মাধ্যমে আমরা কালেক্ট করি, আমরা একে অ্যানালাইজ করি, আমরা একে ব্যাখ্যা করি অফ কি ইনফরমেশনকে আমরা কালেক্ট করি, অ্যানালাইজ করি এবং ব্যাখ্যা করি কিছুর জন্য ইন অর্ডার টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা জানার জন্য অফ এ ফেনোমেনন অর্থাৎ ঘটনা সম্পর্কে যে আমরা প্রবলেম বললাম সেটিকে বলা হচ্ছে ফেনোমেনন অ্যাবাউট হুইচ ইউ আর ইন্টারেস্টেড অর কনসার্নড, যে প্রবলেম নিয়ে আমরা আগ্রহী, আরও বেশি সুবিধা আছে কিনা বের করব বা অসুবিধা আছে আমরা বের করব। তার জন্য আমরা কি রিসার্চ করব, তথ্য নেব, তথ্য আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব এবং ব্যাখ্যা করে দেব ওই স্পেসিফিক প্রবলেমের জন্য। সেটি কে বলেছেন? লিডি অ্যান্ড অরব্রড 2010 পেজ নাম্বার 2। নাম্বার 2 আমরা দেখি রিসার্চ ইজ দি ফর্মাল সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন ফর দি সায়েন্টিফিক অ্যান্ড ডিসিপ্লিনড ইনকোয়ারি। অর্থাৎ রিসার্চকে বলা হচ্ছে একটি ফর্মাল সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন, একটি প্রথা, একটি সিস্টেম যেটি কি করছে, যেটি হচ্ছে সায়েন্টিফিক, একটা বৈজ্ঞানিক এবং এর স্পেসিফিক সিস্টেম থাকবে। আমরা জানি বিজ্ঞান কিন্তু প্রতিষ্ঠিত, বিজ্ঞান কিন্তু তথ্য উপাত্ত দ্বারা প্রতিষ্ঠিত, তাহলে এটি এক ধরনের বিজ্ঞান। রিসার্চ ইজ দি ফর্মাল আনুষ্ঠানিক সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ দি সায়েন্টিফিক অ্যান্ড ডিসিপ্লিনড ইনকোয়ারি, তদন্ত করার জন্য একটি বৈজ্ঞানিক একটা উপায়। অ্যাপ্রোচ টু দি স্টাডি অফ প্রবলেমস, অর্থাৎ আমার যে স্টাডিটা আছে সেটি অ্যানালাইসিস করে, সেটি সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য এটি হচ্ছে রিসার্চ। এটি কে বলেছেন? গে অ্যান্ড অ্যারিসিয়ান 2003 পেজ নাম্বার 3। আমরা আরও দুটি ডেফিনেশন নিয়ে কথা বলবি, তাহলে সেগুলি হচ্ছে কি নাম্বার 1। তাহলে নাম্বার 1, রিসার্চ ইজ এ প্রসেস অফ স্টেপস। তাহলে রিসার্চ হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ একের পর এক, ইউজ টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক অর ইস্যু। অর্থাৎ এই যে আমি বললাম একটি ইস্যু নিয়ে, একটি বিষয় নিয়ে আমাদের একের পর এক স্টেপ বাই স্টেপ একটি প্রসেস। তাহলে এর মাধ্যমে কি আমরা কি করি? কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন, আমরা ইনফরমেশন কালেক্ট করি এবং এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করি কিসের জন্য? আমাদের যে টপিকটা আমরা নিয়েছি এর সম্পর্কে আরও বেশি জানার জন্য। ক্রেসওয়েল 2012 পেজ 3। নাম্বার 3 হবে এটি, রিসার্চ ইজ সিস্টেমেটিক। আমরা যা বললাম এতক্ষণ, সিস্টেমেটিক, ক্রিটিক্যাল অ্যান্ড সেলফ ক্রিটিক্যাল ইনকোয়ারি, অর্থাৎ এটি বিশ্লেষণধর্মী, ব্যাখ্যাধর্মী এবং আপনি ক্রিটিক্যাল ধর্মী এটি চিন্তা করবেন, ইনকোয়ারি করবেন, হুইচ এইমস টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দি অ্যাডভান্সমেন্ট অফ নলেজ অ্যান্ড উইজডম। এটি কি করবে? আপনার জ্ঞান যেটি বাড়াতে চাচ্ছেন, আপনার জ্ঞানের ক্ষেত্রে এটি আপনাকে পদক্ষেপ এনে দেবে। এটি কি? বেসি 1999 পেজ 38। তো এই যে রিসার্চের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, তো আমরা এখন দেখি দি ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। ইন অর্ডার টু ক্লারিফাই দি নেচার অফ রিসার্চ, এডুকেটর্স সাজেস্ট এ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ডিসক্রাইবড বিলো। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেই অনুযায়ী এডুকেটর্স, আমাদের ক্রিটিক্স যারা আছেন, আমাদের জ্ঞানী ব্যক্তিগণ যারা আছেন, তারা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সাজেস্ট করেছেন। অ্যাজ ফর এক্সাম্পল সি ক্রেসওয়েল, অর্থাৎ ওনারা কিছু রেফারেন্স দিচ্ছেন। 2012 লিডি অ্যান্ড অরমোর্ড 2012, অর্থাৎ ওনাদের মতানুসারে এ রিসার্চ অরিজিনেটস উইথ এ কোয়েশ্চেন অর প্রবলেম অর এ কনসার্ন অর হাইপোথিসিস। অর্থাৎ এখানে বলা হচ্ছে রিসার্চ অরিজিনেটস উইথ এ কোয়েশ্চেন, অর্থাৎ এটি উত্থিত হবে কিভাবে? একটি কোয়েশ্চেন আসবে, একটি প্রশ্ন আসবে, অর্থাৎ একটা হাইপোথিসিস আসবে, আমার মনে একটি কোয়েশ্চেন জাগবে, সেটি থেকে শুরু হয়ে যাবে। We have many unanswered questions, unresolved problems. আমাদের অনেক সমস্যা রয়ে গেছে যেগুলোর সমাধান আমরা পাচ্ছি না। As for example, what people think about price hike, অর্থাৎ আমাদের দ্রব্যমূল্যে কেন বৃদ্ধি হচ্ছে, মানুষ চিন্তা করে এসব নিয়ে। Or
পাবলিক এক্সামস অ্যাট দি এন্ড অফ প্রাইমারি সাইকেল, অর্থাৎ আমাদের এই যে প্রাইমারি সাইকেল এডুকেশনে ধরি, এরপরে যে পাবলিক এক্সামটা হলো, এ নিয়ে অনেক কোশ্চেন রয়ে গেছে। এই ধরনের অনেক কোশ্চেন থাকতে পারে এটসেট্রা। নাম্বার 2, রিসার্চ রিকোয়ার্স ক্লিয়ার আর্টিকুলেশন অফ এ গোল, অর্থাৎ আমাদের লক্ষ্য একেবারে ক্লিয়ার থাকবে, এটি বলা হচ্ছে এখানে, একেবারে সুস্পষ্ট লক্ষ্য থাকবে একটি রিসার্চে। এ ক্লিয়ার আনঅ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ইজ ক্রিটিক্যাল। হোয়াট প্রবলেম ডু ইউ ইন্টেন্ড টু ইনভেস্টিগেট, অর্থাৎ আপনি যে সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটির একেবারে ক্লিয়ার, একেবারে স্পষ্ট হতে হবে। আপনি কি দিতে চাচ্ছেন, কি আপনি দেবেন, কি আমরা পাবো, স্পষ্ট থাকতে হবে। এরপর আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স। সিতে যদি আমরা দেখি, রিসার্চ রিকোয়ার্স এ স্পেসিফিক প্ল্যান ফর প্রসিডিং, অর্থাৎ রিসার্চের একেবারে স্পেসিফিক প্ল্যানিং থাকবে। রিসার্চার্স রিকোয়ার এ কেয়ারফুলি প্ল্যান্ড itinerary of the route you intend to take to reach the research goal, অর্থাৎ একটি স্পেসিফিক রুট থাকবে, প্ল্যানিং থাকবে, যেটির মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এটি হচ্ছে রিসার্চের বৈশিষ্ট্য। ডিতে যদি দেখি আমরা, রিসার্চ ইজ গাইডেড বাই দি স্পেসিফিক রিসার্চ প্রবলেম, কোয়েশ্চেন অর হাইপোথিসিস, যেটি আমরা একটু আগে বলছিলাম যে একটি রিসার্চ আপনার কিসের দ্বারা পরিচালিত হবে, সেটি হচ্ছে কি একটি প্রবলেম থাকবে, কোয়েশ্চেন থাকবে অথবা হাইপোথিসিস থাকবে। নাম্বার ইতে যদি আমরা দেখি, রিসার্চ রিকোয়ার্স দি কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা, যেটি আমরা এতক্ষণ বলে আসলাম। রিসার্চতে অবশ্যই আমাদের তথ্য উপাত্ত থাকবে, যেটির মাধ্যমে যেটি আমরা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, ইন অ্যান অ্যাটেম্পট টু রিজলভ দি প্রবলেম দ্যাট ইনিশিয়েটেড দি রিসার্চ। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে কি, এই তথ্য দিয়ে আমরা সমস্যাটির সমাধান করব, যেটি আমরা শুরুতে সমস্যা দিয়ে এই রিসার্চটি শুরু হয়েছিল। নাম্বার এফ, রিসার্চ ইজ বাই ইটস নেচার, অর্থাৎ রিসার্চ এর প্রকৃতিগতভাবে কি হবে, সাইক্লিক্যাল অর মোর এক্স্যাক্টলি হেলিক্যাল, অর্থাৎ এটি সাইক্লিক্যাল, চক্রাকার হয়ে যাবে, আপনি বিভিন্নভাবে ঘুরে আসবেন, যেটি আমরা সামনের স্লাইডগুলিতে দেখাবো। তাহলে আমরা কোনটিকে রিসার্চ মনে করব না, কোনটিকে মনে করব, সেটি আমরা একটু দেখে নিই। হোয়াট রিসার্চ ইজ নট, অর্থাৎ এক নম্বরে যদি আমরা দেখি, দি ওয়ার্ড রিসার্চ ইজ অফেন ইউজড ইন এভরিডে কনভারসেশন, আমাদের প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজকর্মে রিসার্চ কিন্তু কথাটি ব্যবহৃত হয়। অর স্পিচ উইদাউট কনসিডারিং ইটস অ্যাকচুয়াল মিনিং, আমরা এর আসল অর্থ না জেনে কিন্তু আমরা ব্যবহার করে ফেলি, ব্যবহৃত হচ্ছে। দ্যাট মে লিড টু ইমপ্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজ অফ দ্য টার্ম, অর্থাৎ আমাদের এর কিন্তু অপব্যবহার বা সেরকম ভুল ব্যবহার হচ্ছে যদি আমরা এটির অর্থ আমরা না জানি। নাম্বার 2, দেয়ারফর, তাই আমরা উই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইজ নট রিসার্চ দ্যাট আর অফেন রিগার্ডেড অ্যাজ রিসার্চ, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে কোনটা রিসার্চ এবং কোনটা রিসার্চ হিসেবে স্বীকৃত নয়। নাম্বার 1, রিসার্চ ইজ নট মেয়ার ইনফরমেশন গ্যাদারিং, আপনি শুধু ইনফরমেশন এখানে সংযোজন করলেন, ইনফরমেশন দিয়েই দিলেন, তাহলে শুধু ইনফরমেশন দিয়েই বসে থাকলেন, তাহলে এটিকে রিসার্চ বলা যাবে না। রিসার্চ ইজ নট মেয়ার ট্রান্সপোর্টেশন অফ ফ্যাক্টস ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার, সেটি আমরা বললাম যে এক স্থান থেকে রিসার্চ তুলে আপনি আপনার পেপারে তুলে দিলেন, আপনার পেপার মধ্যে ঢুকিয়ে রাখলেন, সেটি কিন্তু রিসার্চ বলা যাবে না। রিসার্চ ইজ নট মেয়ারলি সার্চিং ফর ইনফরমেশন, তাহলে আপনি শুধু ইনফরমেশনে খুঁজে গেলেন, এটিকেই আমরা রিসার্চ বলবো না। রিসার্চ ইজ নট এ ক্যাচওয়ার্ড ইউজ টু গেট অ্যাটেনশন, অর্থাৎ আপনি একটি দৃষ্টি আকর্ষক একটি ওয়ার্ড দিয়ে দিলেন, সেটিকেই আমরা রিসার্চ বলবো না। তাহলে আমরা এখন এর গুরুত্ব কি সেটি আমরা একটু দেখি।
The importance of research. According to Creswell 2012, there are 3 reasons that signify the necessity of pursuing research. অর্থাৎ সেখানে ক্রেসওয়েল বলছেন 3 ধরনের কারণ থাকতে পারে সিগনিফাই দি নেসেসিটি অফ পারসুইং রিসার্চ, অর্থাৎ রিসার্চ করার জন্য 3 ধরনের কারণ থাকতে পারে। রিসার্চ এক্সপান্ডস নলেজ, রিসার্চ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। ইমপ্রুভস প্র্যাকটিস অ্যান্ড ইনফর্মস পলিসি ডিবেটস, আমাদের প্র্যাকটিসটাকে বৃদ্ধি করে, উন্নত করে, এবং ইনফর্মস পলিসি ডিবেটস, আমাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন যে উপায় আছে, বিভিন্ন কৌশল আছে, কৌশল নিয়েও আমাদের তর্ক বিতর্কের সুযোগ করে দেয়। দিজ আর এক্সপান্ডেড বিলো, অর্থাৎ এটি আমরা নিচে আরেকটু বিস্তৃত আকারে আলোচনা করব। রিসার্চ অ্যাডস টু আওয়ার নলেজ, রিসার্চ আমাদের নলেজ, এক্সিস্টিং যা নলেজ ছিল সেটিকে আরও বৃদ্ধি করে দেয়, আরও অনেক কিছু যোগ করে। ফিল এ ভয়েড ইন এক্সিস্টিং নলেজ, আমাদের যেই এক্সিস্টিং নলেজ আছে সেটির মধ্যে আরও কিছু যোগ করে। To address problems, issues, or to answer questions, research is undertaken and answer and solutions to are obtained. অর্থাৎ এখানে আমাদের কি বলা হচ্ছে, টু অ্যাড্রেস প্রবলেমস, আমরা প্রবলেমকে অ্যাড্রেস করি। ইস্যুস অথবা সমস্যা কে অ্যাড্রেস করে আমরা কোশ্চেন, আমরা প্রশ্নের উত্তর দেই, উত্তর খুঁজি। ইজ আন্ডারটেকেন অ্যান্ড অ্যান্সার আর সলিউশনস আর অবটেইনড, আমরা এভাবে একটি সমস্যার সমাধান খুঁজে বের করি। These contribute to existing information regarding the issue or question and enrich the existing literature. আমাদের বর্তমান যে অবস্থাটি ছিল, যদি একটি অবস্থা ভালো থাকে তার সাথে আমরা নতুন কিছু তথ্য যোগ করে দিতে পারি এর মাধ্যমে, অথবা যদি সমস্যা থাকে তথ্য দেওয়ার মাধ্যমে আমরা নতুন সমস্যাটির সমাধান করে দিতে পারি। এই যে বলা হচ্ছে enrich the existing literature, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি ছিল সেটিকে বলা হচ্ছে লিটারেচার। যেই ঘটনা ছিল, যেই ইতিহাস ছিল, যেই সায়েন্সটা ছিল তার সাথে নতুন কিছু যোগ করলাম, এটিকে বলা হচ্ছে লিটারেচার। নাম্বার 2 এক্সাম্পল, উদাহরণ দেওয়া হচ্ছে অ্যাজ এ রিসার্চার অর রিলিজিয়াস টিচার ইউ মে ওয়ান্ট টু নো হাউ চিলড্রেন ক্যান টার্ন দেয়ার রিলিজিয়াস গাইডলাইন্স টু সোশ্যাল স্কিলস। তাহলে তাদের একজন গবেষক অথবা একজন আপনি ধর্মীয় শিক্ষক যদি হন, তাহলে আপনি জানতে চাইবেন যে বাচ্চারা কিভাবে তাদের ধর্মীয় যেই গাইডলাইনগুলি অথবা নির্দেশনা সেগুলি কিভাবে তাদের সামাজিক দক্ষতায় পরিণত করতে পারে। নো রিসার্চ ওয়াজ ডান, ইটস এ ভয়েড ইন দি কারেন্ট লিটারেচার। আমরা রিসার্চের আরও সুবিধা কিছু দেখি, তাহলে সেটি কি, রিসার্চ ইমপ্রুভস প্র্যাকটিস, আপনি যত রিসার্চ করবেন তত আপনার প্র্যাকটিস বাড়বে, কারণ এতগুলি আমরা সিস্টেম দেখলাম, সিস্টেমেটিক ওয়ে দেখলাম রিসার্চের, এগুলি করতে গেলেই আপনার প্র্যাকটিস বাড়বে। মেনি রিসার্চ ডিলস উইথ প্র্যাকটিস রিলেটেড ফেনোমেনা, আপনি যেই কাহিনী, যে ঘটনা, আপনার যে তথ্য আছে সেটি আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে। বর্তমান অবস্থাটি কি সেটি আপনাকে অবশ্যই জানতে হবে। তারপর কি, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলা যায়, রিসার্চ অন টিচার লার্নিং হেল্প টিচার্স টু ইমপ্রুভ দেয়ার ক্লাসরুম প্র্যাকটিসেস, অর্থাৎ টিচার যখন লার্নিংয়ের উপরে প্র্যাকটিস করবে, গবেষণা করবে, তখন তার ক্লাসরুম প্র্যাকটিসটাও বৃদ্ধি পাবে। অলসো হেল্প টু ইমপ্রুভ প্রফেশনাল ডেভেলপমেন্ট মডেলস, অর্থাৎ প্রফেশনাল যে মডেলসটা আছে সেটিও ডেভেলপ হবে। রিসার্চ ইভ্যালুয়েটস প্রোগ্রামস অফার্স নিউ আইডিয়াস, অর্থাৎ রিসার্চ আপনাকে মূল্যায়ন করবে কি, প্রোগ্রামগুলি যা আছে সেই প্রোগ্রাম, তারপরে নিউ আইডিয়াস, নতুন আপনাকে নতুন আইডিয়া দেবে। User will have to decide which results are appropriate, তাহলে ইউজার আপনাকে ডিসাইড করবে কোন রেজাল্টটি, যারা এটি দেখবে তারা সিদ্ধান্ত নেবে যে কোন রেজাল্টটি, কোন ফলাফলটি অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক হয়েছে ফর ইমপ্রুভিং হিজ অর হার পার্টিকুলার এরিয়া, এবং সেই বিষয়টি, সেই সমস্যা নিয়ে, সেই এরিয়া নিয়ে কোন রেজাল্টটি
অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল সেটি তারাই ডিসাইড করে দেবে। নাম্বার 3, 3 নম্বর যেই রিসার্চ ইনফর্মস পলিসি, প্রোভাইডস ইনফরমেশন ফর দি পলিসি মেকার্স, অর্থাৎ আমাদের নীতি নির্ধারণী মহল যারা আছেন তারা এই রিসার্চগুলি দেখে তাদের সামনে অপশন চলে আসে। প্রোভাইডস ইনফরমেশন ফর দি পলিসি মেকার্স, তারা দেখেন যে এই বিষয়টি প্রমাণিত, তাহলে ওই সিদ্ধান্তটা নেওয়া যায়। এভাবে তারা কিন্তু বড় বড় সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। ওয়েন দে রিসার্চ অ্যান্ড ডিসাইড অ্যাবাউট ডিফারেন্ট ইস্যুস, তাহলে সেটি বলা হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ে যদি কখনো বিশেষ লেভেলে কোনো চিন্তা করতে হয় তাহলে এই রিসার্চগুলি কাউকে দিয়ে, রিসার্চ ফার্মও আছে তাদেরকে দিয়ে এই রিসার্চগুলি করানো হয়। তো তাদেরকে দিয়ে এই রিসার্চগুলি করানো হয় এবং রিসার্চ বিষয়টি দেখে তারপর সিদ্ধান্তে না হয়, সেটি এখানে বলা হচ্ছে পলিসি মেকার্স প্রোভাইডস ইনফরমেশন ফর দি পলিসি মেকার্স। নাম্বার 2, through reading research reports policy makers are aware of current status, সেটি আমি একটু আগে বললাম, debates regarding the particular issue or topic, অর্থাৎ এই নিয়ে তারা তর্ক বিতর্ক করার সুযোগ পায় ওই রিসার্চের উপরেই। This may help them to think the line of research they need to চুজ ফর পার্টিকুলার ইস্যু, তাহলে এই বিষয় নিয়ে তারা আলোচনার ফার্দার সুযোগ তারা পায়। তাহলে এই রিসার্চ এর প্রবলেমস যদি থাকে বা সব কিছুতে ভালো খারাপ আছে, সমস্যা হতে পারে, সেগুলি কি হতে পারে আমরা দেখি। Problems with research can be resulted in contradictory or vague or unclear findings, অর্থাৎ can be resulted in contradictory, অর্থাৎ রেজাল্ট অবশ্যই আসতে পারে বিতর্কিত অথবা আনক্লিয়ার হতে পারে, ভেগ হতে পারে। পলিসি মেকার্স অর প্র্যাকটিশনার্স রিকোয়ার ক্লিয়ার ডিক্লারেটিভ সেন্টেন্স, অর্থাৎ তাদের এখানে একেবারে সব কিছু ক্লিয়ার থাকতে হবে, ডিক্লেয়ার দিতে হবে ক্লিয়ারলি। As for example, we often see the quality of classroom teaching needs to be improved. আমরা এই যে needs to be improved, অর্থাৎ ইমপ্রুভ করতে হবে, কি ইমপ্রুভ করতে হবে, কোন পারপাসে, কোন স্পেসিফিক পয়েন্টে, সেটি কিন্তু বলা নেই। ডেটা গ্যাদার্ড ফর রিসার্চ ইজ অফেন কোয়েশ্চেনেবল, তাহলে ডেটা যে কালেক্ট করা হলো, গ্যাদার করা হলো, অ্যাকুমুলেট করা হলো, এটা কিন্তু কোয়েশ্চেনেবল থাকে অনেক ক্ষেত্রেই। দি রিসার্চার অর দি রিসার্চ রিপোর্ট রাইটার মে নট হ্যাভ গ্যাদার্ড ইনফরমেশন ফ্রম পিপল হু আর এবল টু আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম অর অ্যাড্রেস দি প্রবলেম, অর্থাৎ এমন জায়গা থেকে তথ্যগুলি আনা হয়েছে, যাদের কাছ থেকে আনা হয়েছে তথ্যগুলি হয়তোবা তারা যে প্রবলেম নিয়ে আলোচনা করা হচ্ছে তারা এই সম্পর্কে জানেই না। নাম্বার 3, ভেরি স্মল স্যাম্পল সাইজ, অর্থাৎ যে স্যাম্পল বলা হচ্ছে যে সমস্ত মানুষ যাদের সাথে যারা এই বিষয়টি, যদি আমি যানজটের কথা বলি, অর্থাৎ যারা রাস্তায় সচরাচর গাড়ি যাতায়াত করে তাদেরকে বলতে হবে, কিন্তু আমরা যদি গৃহিণী অথবা যারা সারাক্ষণ বাসায় থাকে তাদেরকে নিয়ে কথা বলি, অথবা তাদের খুব অল্প কয়েকজনকে নিয়ে কথা বললাম, তাহলে সেটি বলা হচ্ছে ভেরি স্মল সাইজ। কোয়েশ্চেন্স ক্যান বি ভেগ অর অ্যাম্বিগাস, কোয়েশ্চেন ভেগ অর অ্যাম্বিগাস হতে হবে, হয় অনেক ক্ষেত্রেই। দি রিসার্চার মে হ্যাভ চোজেন ইন অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক ফর অ্যানালাইজিং ডাটা, অর্থাৎ ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা বলেছি ডাটা এখানে দিতে হবে, তথ্য উপাত্ত দিতে হবে, তাহলে সেই তথ্য উপাত্তের ক্ষেত্রে মে হ্যাভ চুজেন ইন অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ তথ্য আমাদের অপ্রতুল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেখানে যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়নি বা অন্য কোথাও থেকে তথ্য এসেছে, এরকম হতে পারে। আনক্লিয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন, তাহলে আমরা কি চাচ্ছি বা কি দিচ্ছি সেটা আনক্লিয়ার, পরিষ্কার না। ল্যাক অফ ক্লিয়ার ডিসক্লোজার অফ ডাটা কালেকশন প্রসিডিউরস, ল্যাক অফ ক্লিয়ার ডিসক্লোজার, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ক্লিয়ার ডিসক্লোজার অফ ডাটা কালেকশন প্রসিডিউরস, অর্থাৎ ক্লিয়ারলি এই যে ডাটা কালেকশন প্রসিডিউর আপনি কোথা থেকে আনলেন, কি করলেন, এটিও আনক্লিয়ার থেকে যায়। ক্রেসওয়েল 2012।
তাহলে এই রিসার্চে কি প্রসেস থাকতে পারে, কিভাবে কি স্টেপস আসতে পারে সেগুলি নিয়ে আমরা একটু আলাপ করি। স্টেপস ইন দি প্রসেস অফ রিসার্চ। Creswell 2010 and 2012 suggest that a research process consists of 6 major steps that are cyclically কানেক্টেড, অর্থাৎ এটি চক্রাকারে আসে, যেটি আমরা বলেছিলাম আমাদের মাঝামাঝিতে। আইডেন্টিফাইং, নাম্বার 1 আইডেন্টিফাইং এ রিসার্চ প্রবলেম, অর্থাৎ একটি সমস্যা আমরা বের করলাম। রিভিউইং দি লিটারেচার, অর্থাৎ এর বর্তমান অবস্থা কি সেটি আমরা দেখে নিলাম, পড়ে নিলাম, বুঝে নিলাম। নাম্বার 3 স্পেসিফাইং এ পারপাস ফর রিসার্চ, আমি এটি কেন করছি সেটি আমি স্পষ্ট করলাম। কালেক্টিং ডাটা, তাহলে এর জন্য আমি তথ্য উপাত্ত বের করলাম। এরপর এটিকে আমি অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দি ডাটা, আমি ডাটা অ্যানালাইজ করলাম এবং এটির ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। নাম্বার 5 রিপোর্টিং অ্যান্ড ইভ্যালুয়েটিং রিসার্চ, অর্থাৎ এটিকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম, রিপোর্ট আকারে দিলাম। ডিসেমিনেটিং অফ রিসার্চ ফাইন্ডিংস, অর্থাৎ এটি জনগণের কাছে আমি বা সবার কাছে উন্মুক্ত করে দিলাম। তারপর এটি হয়ে গেল কি আমাদের রিসার্চ। এরপর আবার কোনো একজন যদি এই রিসার্চটি দেখেন, সে এর মধ্যে আবার আরেকটি প্রবলেম খুঁজে পেতে পারেন, বা এর চেয়েও বিশেষ কিছু যোগ করতে পারেন, নতুন কিছু। তারপর তার আবার প্রবলেম শুরু হয়ে যাবে। তারপর শুরু হয়ে গেল কি ডিসেমিনেশনের পরে আইডেন্টিফাইং এ রিসার্চ প্রবলেম, তার নতুন গবেষণা শুরু। এভাবে এটি চক্রাকারে চলতেই থাকে। তো এখন একটি ভালো রিসার্চ করার জন্য কি করতে হয়, কি বৈশিষ্ট্য থাকতে হয় সেটি আমরা একটু দেখি। ক্রাইটেরিয়া অফ এ গুড রিসার্চ। এ গুড রিসার্চ ইজ সিস্টেমেটিক. It means that research is structured with specified steps to be taken in a specified sequence in accordance with the well-defined set of rules. অর্থাৎ একটি ভালো রিসার্চের অবশ্যই একটি স্পেসিফাইড স্ট্রাকচার থাকবে, সিকোয়েন্স থাকবে। আমরা একটু আগে দেখলাম যেটি সাইকেল। সিস্টেমেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ দি রিসার্চ ডাজ নট রুল আউট ক্রিয়েটিভ থিঙ্কিং, অর্থাৎ এই যে স্ট্রাকচার, এর মধ্যে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং থাকতে পারে, এটিকে কিন্তু আমাদের একটি ভালো সিস্টেমেটিক রিসার্চ সেটি কিন্তু একে নিরুৎসাহিত করে না, এটিকে অবশ্যই উৎসাহিত করে, সেটিকে কিন্তু বাদ দেয় না। আপনি ক্রিয়েটিভিটি আপনার থাকবে এখানে। বাট ইট সার্টেনলি ডাজ রিজেক্ট দি ইউজ অফ গেসিং, এটি আপনার অনুমানকে অবশ্যই বাদ দিয়ে দেয়। ভালো রিসার্চে কখনো অনুমান থাকবে না। অ্যান্ড ইনটিউশন ইন অ্যারাইভিং অ্যাট কনক্লুশনস। নাম্বার 2 গুড রিসার্চ ইজ লজিক্যাল। গুড রিসার্চ অবশ্যই আপনার যৌক্তিক হবে। দিস ইমপ্লাইজ দ্যাট রিসার্চ ইজ গাইডেড বাই দি রুলস অফ লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো লজিক্যাল রিজনিং হবে ইমপ্লাইজ দ্যাট রিসার্চ ইজ গাইডেড বাই দি রুলস অফ লজিক্যাল রিজনিং, আপনার যুক্তিতর্কের মাধ্যমে এটি গাইডেড হবে, এটি পরিচালিত হবে। অ্যান্ড দি লজিক্যাল প্রসেস অফ ইন্ডাকশন অ্যান্ড ডিডাকশন আর অফ গ্রেট ভ্যালিউ। লজিক্যাল আপনার যেই বিষয়গুলি আছে, যুক্তির মধ্যে আসবে কি এক্সপিরিয়েন্স, অবজারভেশন, এবং দ্বিতীয় কি যুক্তিতর্ক অর্থাৎ তথ্য উপাত্ত, এই দুটি বিষয় আসবে। গ্রেট ভ্যালিউ ইন ক্যারিং আউট রিসার্চ। Induction is the process of reasoning from a part to be the whole, whereas deduction is the process of reasoning from some premise to a conclusion which follows from that very premise. অর্থাৎ আপনার induction is the process of reasoning from a part to the whole areas, অর্থাৎ একটি পার্ট থেকে সমস্ত হোল এরিয়াসে যাবে, এটিকে বলা হচ্ছে ডিডাকশন। ইজ দ্য প্রসেস অফ রিজনিং ফ্রম সাম প্রেমিস, একটি পার্ট থেকে টু conclusion which follows from that very premise. In fact, logical reasoning makes research more meaningful in the context of decision making. তাই বলা হচ্ছে যে এই লজিক্যাল যুক্তিতর্কের যে পদ্ধতিটা, এটি হচ্ছে রিসার্চের
সবচেয়ে বড় একটি ডিসিশন তৈরি করে দেয়। Good research is empirical. It implies that research is related basically to one or more aspects of a real situation and deals with concrete data that provides a basis for external validity to research results. অর্থাৎ it implies that research is related basically to one or more aspects, অর্থাৎ এর এক থেকে একাধিক অ্যাসপেক্টস থাকতে পারে, ক্ষেত্র থাকতে পারে, টু রিয়েল সিচুয়েশন, একেবারে প্রকৃত যেই সিচুয়েশন অবস্থা, অ্যান্ড ডিলস উইথ কংক্রিট ডাটা, অর্থাৎ এটি আমরা বলছিলাম যে একেবারে সত্য যে অবস্থাটা সেই প্রকৃত তথ্য উপাত্ত নিয়ে কাজ করে, দ্যাট প্রোভাইডস এ বেসিস ফর এক্সটার্নাল ভ্যালিডিটি টু রিসার্চ, অর্থাৎ আপনার একটি যৌক্তিক অবস্থা ভিত্তি তৈরি করে রিসার্চের জন্য, একটি রিসার্চের রেজাল্টের জন্য একটি যৌক্তিক ভিত্তি তৈরি করে। গুড রিসার্চ ইজ রেপ্লিকেবল, অর্থাৎ এটিকে আপনি পুনরায় কপি করতে পারেন, বিষয়টি আছে। দিস characteristics allows research results to be verified by replicating the study and thereby building a sound basis for decisions. তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।